আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 18 নম্বর আর 19 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। ডাইনিং টেবিলে 6 ভাই বোন একসাথে ডিনার করতে বসেছে। অনেকদিন পর একসাথে খাওয়া হবে। উষা গাল ফুলিয়ে বসে আছে। ঈশান ওরূপের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে, চোখের ইঙ্গিতে বোঝাচ্ছে খাবার শেষ হোক, তারপর ব্যান্ড বাজাবো তোমার। অর্ণব আদিল ওর ছোট ছোট ভাইদের কাহিনী দেখে মিটমিট করে হাসছে। উষা এখন কিছুতেই খাবে না, সে ওরূপের সাথে রাগ করেছে। বাচ্চাদের মতো নাক ফুলে কয়েকবার ওরূপের দিকে তাকালো। ওরূপ বোনের এই অবস্থা দেখে বুঝতে পেরেছে। খাবার প্লেট হাতে নিয়ে উষার সামনে এলো। উষা বলল, বনু হা করতো, আমি খাইয়ে দিচ্ছি। উষা বলল, একদম আমার সাথে ভাব করতে আসবে না। আমি তোমার উপর রাগ করেছি, কোনো কথা নেই তোমার সাথে। তুমি ভীষণ পচা, আমি তোমার সাথে আর কিছুতেই কথা বলবো না। মুখ ঘুরিয়ে নিল। অরূপ বলল, সরি, আমার কোনো দোষ নেই, ভাইওদের কথাই আমি এই কাজটা করেছি। উষা বলল, তাহলে ভাইওদের খাবার খাইয়ে দাও, আমার মন গলাতে এসো না। অরূপ বলল, ভুল হয়ে গেছে, মাফ করে দে, কান ধরেছি, আর কখনো তোদের কিছু না বলে আর কিছুই করব না। উষা বলল, তুমি মারা গেছো বলে আমি কতটাই ভেঙে পড়েছিলাম জানো। দেখো আমার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে, চোখ মুখ ফুলে গেছে কান্না করে, আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কতটা চোখের পানি ফেলেছি আমি। দাও আমার চোখের পানি ফেরত দাও, যদি দিতে পারো তাহলে তোমাকে মাফ করে দিব। অরূপ দৌড়ে কিচেন থেকে এক বালতি পানি নিয়ে এলো। বালতিটা উষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অরূপ বলল, নে বনু, তোর চোখের পানি, আমি বালতি ভরে ফেরত দিচ্ছি, এবার আর আমার উপর রাগ করে থাকিস না। উষা বলল, লাঠির বাড়ি মেরে অজ্ঞান করে ফেলবো। ফাজিল হয়ে গেছো তুমি, আমি আর তোমার সাথে কথা বলবো না। তোমায় যদি সেজো ভাইয়া আর মেজো ভাইয়া মাফ করে দেয় তাহলে আমিও করে দিব। অরূপ বলল, সেজো ভাই ছোট ভাইয়ের সাথে কি তোর কিসের জোড়া? উষা বলল, আছে আছে, তুমি আগে তাদের মানাও, তারপর আমার কাছে এসো। অরূপ ঈশাত ও ঈশানের দিকে তাকিয়ে বড়সড় একটা ঢোক গিলল, কারণ তারা দুজনেই ওর দিকে তাকিয়ে খায়া ফালামো লোক নিয়ে তাকিয়ে আছে। চাহনি দেখে মনে হচ্ছে এক্ষুনি ওরূপের 13টা বাজিয়ে দিবে দুই ভাই। অরূপ ওদের সামনে এসে কোনো শুকনো একটা ঢোক গেলে, তারপর অর্ণব ও আদিলের দিকে তাকালো, তারপর যেই ওদের দিকে তাকিয়েছে, ঈশান ওকে দেখে দাঁতে দাঁত চেপে পাউরুটিতে কামড় দিল। ঈশাতের হাতে থাকা কাঁটা চামচটা নিয়ে জোরে প্লেটের মধ্যে মারল। দুজনই খুব রেগে আছে। অরূপ আরো ভয় পেয়ে গেল, ভয়ে ভয়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে রইল। অরূপ বলল, আমার ছোট ভাইরা যেরকম ভাবে রেগে আছে, এবার আমাকে তুলে নাকি রাস্তায় ফেলে দিয়ে আসে, কে জানে। এদের চাহনিতে মনে হচ্ছে আমাকে ভর্ষ করে দিবে। আল্লাহ, তোমার এই ভোলাবালা ভদ্র ইনোসেন্ট বাচ্চা মাসুম বান্দাটাকে তার দুই ভাইয়ের হাত থেকে রক্ষা করো। আল্লাহ, ওদের রাগটা কমিয়ে দাও, আমি আর ওদের সাথে কিছু লোকাবো না, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। মনে মনে কথাগুলো বলল। ঈশান বলল, ঈশাত ওকে বলে দে আমরা কারোর সাথে কথা বলবো না, আমাদের সাথে কেউ কথা বলতে যেন না আসে। অরূপকে বুঝিয়ে ঈশাতকে কথাগুলো বলল ঈশান। ঈশাত বলল, শান, তুইও বলে দিস কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই আমার, আমাদের সাথে কেউ যেন কথা বলার চেষ্টাও না করে। আমাদের এত বড় একটা ব্যাপার জানানোর প্রয়োজনও মনে করেনি, আমরা কি তার কিছু হয় নাকি যে আমাদের কাছে মাফ চাইবে? আমার মন মানসিকতা একদম ভালো নেই, তাই কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না। অরূপ বলল, আমার ভাইয়েরও তো দেখছি ভালোই রাগ করেছে আমার সাথে। অরূপ, তোর এবার ভাই বোনের রাগ ভাঙাতে দম বের হয়ে যাবে। তাও তো ভাগ্য ভালো যে রাগ করেছে, অন্য কিছু হলে তো আমাকে ওপরে মাথায় তুলে আছাড় মারতো, তখন আমার কি হতো? এসব কথা বাদ, এখন এদের রাগ ভাঙাবো কি করে? আল্লাহ সাহায্য করো, মনে মনে কথাগুলো বলল। উষা বলল, আমিও ভাইওদের সাথে একমত। অর্ণব বলল, তোরা কি শুরু করলি বলতো? এখানে অরূপের কোনো দোষ নেই, আমরাই ওকে এমন করতে বলেছি, মৃত্যুর নাটকটা আমরাই সাজিয়েছি, যাতে করে অরূপ সবার চোখের আড়ালে থেকে সব কাজ ঠিকমতো করতে পারে, আমরা শত্রুদের সকল কাজকর্ম ধরতে পারি। আদিল বলল, অরূপকে এখানে লুকিয়ে রেখেছি আমরা, যাতে আমাদের শত্রুদের সব খবর অরূপ আমাদের ঝামেলা ছাড়াই দিতে পারে। ঈশান বলল, তাই বলে মৃত্যুর অভিনয় করতে হবে? অর্ণব বলল, আপাতত তখন আমাদের হাতে এছাড়া আর কোনো প্ল্যান ছিল না, আর খুঁজেও পাইনি। মনোযোগ সহকারে অর্ণব ও আদিলের কথাগুলো শুনছিল সবাই। কথার মাঝখানে ঈশাত জিজ্ঞেস করলো, ওর বুকে যে গুলি লেগেছে সেটার কি হলো? অরূপ বলল, তোমার কি মনে হয় এতদিন ওদের সাথে কাজ করেছি কোনো লাইফ প্রোটেক্ট ছাড়াই? শ্রেজানের সাথে আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, তাছাড়া 24 ঘন্টা ওদের সাথে বুলেট জ্যাকেট পরা ছিল, তারপরও সবসময় ভয় থাকতাম
মনে হতো এই বুঝি আমাকে ধরে ফেলবে। যেদিন গুলি লাগলো সেদিনও আমি বুলেট জ্যাকেট পরা ছিলাম। বুলেট জ্যাকেট থাকায় আমার শরীরে কোনো গুলি লাগেনি। উষা বলল, তাহলে যে রক্ত বের হলো? অরূপ বলল, বনুর রক্ত ছিল না, ওগুলো রং ছিল। বড় ভাইদের কথায় তখন আমি অভিনয় করেছি, যাতে সবাই জানে আমি মারা গেছি। ডক্টরকেও আমরাই বলতে বলেছি যে আমি মৃত। হসপিটাল থেকে সরাসরি এইখানে চলে এসেছি। সারাক্ষণ ল্যাপটপে বসে কাজ করেছি, শত্রুদের গতিবিধি লক্ষ্য রাখি। আমি বেঁচে আছি জানলে ওরা আমার জীবনের পিছু নিত, কারণ ওদের সাথে থেকে আমি অনেক ইনফরমেশন পেয়ে গেছি। তাই আমাকে ভালো রাখতে এই বিকল্প পদ্ধতি বেছে নিয়েছে সেজো ভাইয়া। উষা বলল, আমাদের সত্যি জানালে কি হতো? তুমি যতই অজুহাত দাও আমরা কিন্তু শুনবো না, আমরা তোমার সাথে কথা বলবো না। ঈশান বলল, আমিও। ঈশান বলল, আমিও কারোর সাথে কথা বলছি না। তিন ভাই বোন মুখ ঘুরিয়ে রাখলো। ওরূপ পড়ে গেল বিপদে। হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুকে হাত দিয়ে আহত সরে কুকড়ে উঠলো, ধপ করে মেঝেতে বসে পড়ল। ওরূপ বলল, আহ, ব্যথা করছে, বুকের মধ্যে অনেকখানি চোট লেগেছে, এখনো শুকায়নি। উষা বলল, কি হয়েছে ভাইও? ঈশান বলল, ওরূপ ঠিক আছিস তো তুই ভাই? ঈশান বলল, কি হলো তোর, অনেক ব্যথা করছে? তিন ভাই বোন ব্যস্ত হয়ে পড়ল, দৌড়ে অরূপের কাছে এলো। অরূপ বুকে হাত দিয়ে রেখেছে। ভাই ও বোনের এমন অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। উষা বলল, তুমি আবারও নাটক করলে তাই না? ঈশান বলল, আবার? ঈশান বলল, তোর কপালে মার আছে, তুই দেখছি ভালোই অভিনয় শিখে গেছিস। অরূপ বলল, কি করব, তোমরা তো আমার সাথে কথা বলতে চাচ্ছ না, আমার আর কোনো দোষ নেই, তারপরও তোমরা আমার সাথে গাল ফুলিয়ে বসে আছো। ভাইয়ারা তো বলল তোমাদের বলতে মানা করেছে, আমি তাদের কথা কিভাবে অমান্য করি? ঈশান বলল, বড় ভাইয়া মেঝো ভাইয়া, তোমরা বলতে মানা করেছো কেন? অর্ণব বলল, দেওয়ালেরও কান আছে, তোরা জানলে আমাদের শত্রুরাও জেনে যেতে পারে, সেজন্য আমি আর বলিনি তোদেরকে। এই ঘটনায় আমরা 5 জন জানি, আমি, আদি, জিবরান, মাসফি ও অরূপ। আমার বিশ্বাস আমরা খুব শীঘ্রই আমাদের শত্রুকে ধরে ফেলতে পারবো। ঈশাদ বলল, অরূপ এখন এরকম করার মানে কি? অরূপ বলল, কি করব, তোমরা তো আমার সাথে কথা বলছো না, আমারও ভালো লাগছে না, তাই এরকম করলাম। উষা বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা। উষা হাতে একটা চামচ নিল, ঈশাতের হাতে একটা কাচের প্লেট। ঈশান ফল কাটার ছুরি হাতে নিয়ে অরূপের সামনে এসে দাঁড়ালো। আজকে ওর খবর আছে। অরূপ ওদের হাতে এইসব দেখে ভয়ে একটা শুকনো হাসি দিল, তবে হাসিতে কাজ হলো না। তিনজন ওর দিকে এগিয়ে আসতে লাগলো। অরূপ বসা থেকে উঠে দাঁড়ালো কোনো রকম, উঠেই দিল দৌড়। ওর পিছনে উষা, ঈশাত, ঈশান ছুটলো। আজকে অরূপকে পেলে হাতের সবকিছু প্রয়োগ করবে ওর উপর। পরের দিন অন্ধকার রুমে একটা চেয়ারে বসে অজানা ব্যক্তিটা বসে আছে। তার সামনে আবছা আলোতে দেখা যাচ্ছে মির্জাদের পরিবারের সবার ছবি, সাথে আছে মাসফি ও জিবরান। অরূপ, আদিতি, সৃজন, সিয়ামের ছবিতে ক্রস চিহ্ন দেওয়া, মানে হলো ওদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তার পরবর্তী টার্গেট জিবরান, মাসফি, আদিলের মধ্যে কে হবে সেটাই ভাবছে। সৃজন সিয়ামকে মেরে ফেলেছে মাসফি, তাতে অজানা ব্যক্তিটা খুশি হয়েছে। তার মাফিয়া হওয়ার শেয়ার অংশ থেকে সৃজন বা সিয়ামকে কাউকে কিছু দিতে হবে না। শেয়ার বাদ হয়ে গেল, এখন সে একা একাই কাজ করবে আর মাফিয়া অলরেডি বাচ্চা হয়ে যাবে। এভাবেই সে এখন একা একা কাজ করবে। সৃজন আর সিয়ামকে মেরে ফেলার চিন্তা করেছিল অনেক আগেই, মাফিয়া সে কাজটা সহজ করে দিয়েছে মাসফি, তাতে সে বেশ খুশি। অজানা ব্যক্তিটা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, নিজের সাথে বাচ্চা হওয়ার সব ভাগ কাউকে দিতে পারবে না। দরজা দিয়ে প্রবেশ করলো তার সহকারী নাহিদ। নাহিদ বলল, ভাই পরের প্ল্যান কি ভেবেছেন? আগেরটা তো অরূপের কারণে ফ্লপ হয়ে গিয়েছে। লোকটা বলল, তবে একটা হিসেব কি ভালো হয়েছে জানো, মির্জাদের অনেক বড় শক্তি অরূপ শেষ হয়ে গিয়েছে, আর আমি তাতে খুব বেশি খুশি হয়েছি। অন্যদিকে মাসফি সৃজন ও সিয়ামকে শেষ করে দিয়েছে, এখন শুধু মির্জারা, মাসফি, জিবরানকে শেষ করতে পারলেই আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। নাহিদ বলল, অরূপ তো আমাদের অনেক খবর পেয়ে গিয়েছিল, মির্জাদের অনেক বিশ্বস্ত ও শক্তিশালী একজন। তবে কি ভাই, মির্জারাও কিন্তু কম শক্তিশালী নয়, ওদের মাথায় বুদ্ধি দিয়ে ভরা। কিছু একটা করে আবারও যদি আমাদের প্ল্যান ডিসমিস করে দেয় তাহলে কি করবেন? এবার অনেক সাবধানে কাজ করতে হবে, কিছুতেই হারলে হবে না। লোকটা বলল, তুমি ঠিক বলেছ নাহিদ, এবার অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে, ওদের শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। অরূপ বেশি বেড়ে গিয়েছিল, তাই ওকে নিশ্চিন্তে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে রেখেছি কবরে। এবার বাকিগুলোকে কবরে পাঠাতে হবে, তাহলে আমি হব মাফিয়া ওয়ার্ল্ডের বাদশা। আমার যে কি খুশি লাগছে, আমি খুব শীঘ্রই বাদশা হব। সবাই আমার নামে ভয়ে কাঁপবে, সব জায়গায় থাকবে আমার ত্রাসের রাজত্ব। সব মাফিয়া, গ্যাংস্টার, ডন আমার কথা মতো চলবে। নাহিদ বলল, ভাই আগেই যে তো খুশি হেন না, নয়তো দেখা যাবে পরে সবকিছু উল্টো হয়ে যাবে। আপনি মির্জাদের হাতে গুলি খেয়ে মরে থাকবেন কবরের ভিতর,
লোকটা বলল, কি বললে তুমি? রেগে নাহিদের কলারের শার্টটা ধরে বলল। নাহিদ বলল, ভাই রাগ করবেন না, আমি তো জাস্ট বলতে চেয়েছি বেশি আশা করলে কখনো তা পূরণ হয় না, তাই বেশি আশা করবেন না। আপনি আপনার প্ল্যান মোতাবেক এগিয়ে যান, অবশ্যই সফল হবেন। ভয়ে ভয়ে কথাটা বলল। লোকটা বলল, আমাকে অবশ্যই সফল হতে হবে, আমি জিতবো, নিজেকে আমার জিততেই হবে। এতদিনের স্বপ্ন আমার, আমি কিছুতেই মাটি করব না। নাহিদের কলার ছেড়ে দিয়ে অজানা ব্যক্তিটা কিছু একটা ভাবতে লাগলো। নাহিদ মনে মনে বলছে, মনে হচ্ছে ভাই এবার উপরে টপকাবে, তাই এত বেড়ে গেছে। মির্জাদের হাতে এবার মৃত্যু নিশ্চিত, নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। আমিও সুযোগ বুঝে সদ্ব্যবহার করতে পারি, অবস্থা বেগতিক দেখলে আমিও ভাইকে রেখে পালাবো। যান বাঁচানো ফরজ, নিজে বাঁচলে বাপের নাম। আমি আগে বাঁচবো, তারপর ভাই তোমার কথা চিন্তা করব। যদি তুমি জিতে যাও তাহলে আমি নিজের স্বার্থের জন্য তোমার গোলামি করব, নয়তো তোমাকে ছেড়ে পালিয়ে নিজের জীবন নিয়ে দূরে কোনো অজানায় সব ছেড়ে পাড়ি দিব। মনে মনে কথাগুলো চিন্তা করছে। নাহিদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পৃথিবীতে সবাই নিজের চিন্তাই করে, তাহলে নাহিদ কেন করবে না? স্বার্থ নামক বস্তুটা ঘিরে আমরা আমাদের কাজ হাসিল করি। আজকাল অফিসের প্রেশারটা একটু বেশি পড়ে গেছে অর্ণবের। কয়েকদিন ধরে অফিসে না আসার কারণে অফিসের সবকিছু এলোমেলো হয়ে আছে। ওরফ থাকলে এত টেনশন করতে হতো না। ছেলেটার মধ্যে অদ্ভুত ক্ষমতার মতো কিছু আছে, সবকিছু একাই সামলে নিতে পারে। ওরূপ থাকলে ওর উপর সব দায়িত্ব দিয়ে অর্ণব নিশ্চিন্তে থাকতে পারত। এক মুহূর্ত ওরূপের মৃত্যুটাকে নিয়ে সত্যি ভেবে তার বুকটা কেঁপে উঠল। আজ যদি সত্যি ওরূপ মারা যেত তাহলে অর্ণব পাগল হয়ে যেত। বাগানবাড়ি থেকে সর্বক্ষণ ল্যাপটপ ও ব্লুটুথের সাহায্যে ওরূপকে হেল্প করে যাচ্ছে অর্ণব। মাসখানেক আগের কন্ট্যাক্ট দলিলটা, আমি এগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাব। কোথায় এগুলো? তুই এত ফাইল সামলাস কি করে ভাই? তুই না থাকলে আমায় রাস্তায় বসতে হতো। ওরূপ বলল, ছি ভাই, কি বলেন এসব? আমি বেঁচে থাকতে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আপনাকে আমি বলে দিচ্ছি কোথায় আছে সব। অর্ণব বলল, বল ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এই গেম ওভার করতে হবে, নয়তো একা একা অফিস সামলাতে গিয়ে আমাকে আবার পাবনার হেমায়তপুর ভর্তি হতে হবে। অরূপ বলল, বড় ভাই আপনি এত হাইপার হচ্ছেন কেন? আমি তো আছি, আমি সব বলে দিব। আপনি টেনশন করে শরীর খারাপ করবেন না। ওরও ব্লুটুথের সাহায্যে কোথায় কি আছে বলে দিচ্ছে। এমন সময় রুমের দরজার সামনে আরাব শিকদার এসে অর্ণবের থেকে পারমিশন চাইলো। আরাব বলল, আমি কি আসতে পারি মিস্টার মির্জা? অর্ণব পেছনের থেকে সামনে তাকালো। সামনে তাকাতেই দেখলো এই সময় আরাব শিকদার ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সময় আরাব শিকদারকে ওর অফিসে দেখে বেশ অবাক হলো। অর্ণব বলল, মিস্টার শিকদার আপনি এখানে? অবাক হয়ে কথাটা বলল। আরাব বলল, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে দিবে? অর্ণব বলল, ওরূপ আমি তোর সাথে একটু পরে কথা বলছি, তুই লাইনে থাকিস। নিচু সরে কথাটা বলল। অরূপ বলল, ওকে ভাই, তবে এই মিস্টার শিকদারের সাথে সাবধানে কথা বলবেন। খুব ধূর্ত ও চালাক মানুষ, নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারে। আরাব বলল, আমায় কিছু বললে অর্ণব? অর্ণব বলল, না না, আপনাকে কিছু বলেনি। প্লিজ মিস্টার শিকদার আপনি ভিতরে আসুন। আরাব বলল, ওরূপ না থাকাই সব কাজ তোমার নিজেকে একাই সামলাতে হচ্ছে। ছেলেটার জন্য খুব খারাপ লাগে, বড্ড ভালো ছিল ছেলেটা। আমি সব সময় ওর জন্য দোয়া করি আল্লাহ যাতে ওকে বেহেশতে নসিব করে। অরূপ বলল, মাছের মার পুত্র শোক। দেখেন ভাই, নিশ্চয়ই কোনো দরকারে এখানে এসেছে, কিন্তু এখন প্রথমে আপনার মন জয় করার জন্য আমার নামে এইসব কথা বলছে। তার কথার জালে মোটেও ধরা দিবেন না। কোথায় কোন ফাঁদ পেতে রেখেছে কে জানে। গতবার এমন মিষ্টি মধুর কথা বলে আমাদের থেকে কোটি টাকার টেন্ডারটা নিয়ে গেল। আপনার বিশ্বাসটাকে মাটি দিয়ে দিয়েছিল, কোটি কোটি টাকার টেন্ডারটা নিয়ে গিয়েছিল হাতছাড়া করে। আপনার একটা বড় দোষ আছে ভাই, সবাইকে খুব সহজে বিশ্বাস করে নেন। খবরদার, এবার যদি ওই শিকদারের কথা শোনেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। অর্ণব বলল, তোর কথা শেষ হলে এবার চুপ থাক, আমি এখানে বেশি কথা বলতে চাচ্ছি না, আর কথা বলতেও পারবো না। নিচু সরে কথাগুলো বলল। আরাব বলল, কার সাথে কথা বলছো অর্ণব? অর্ণব বলল, আরে চাচা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। ঠান্ডা খাবেন নাকি গরম খাবেন? আরাব বলল, আমার জন্য ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। অর্ণব বলল, যাক বাবা, কথাটা ঘুরিয়ে ফেলতে পেরেছি, আরেকটু হলেই ধরা পড়ে যেতাম। মনে মনে কথাগুলো বলল। আরাব বলল, মনে হচ্ছে তুমি খুব আপসেট। অবশ্য থাকবেই না কেন, কিছুদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। অরূপ যে তোমাদের মাঝে নেই সেটা ভাবতেও খারাপ লাগে। অর্ণব বলল, ঠিক বলেছেন চাচা, অরূপ থাকলে আমি এত কষ্ট করে কি আমার বিজনেস সামলাতে হয়? ছেলেটা একাই এত কিছু সামলাতো, কি করে যে সামলাতো আল্লাহ ভালো জানে। অফিসের কাজ, আমার মিটিং, বনুকে দেখে রাখা, ডিল ফাইনাল করা, আবার গার্ডদেরকে সামলানো, ইত্যাদি আরো কত কাজ যে সে একাই নিজে শেষ করত, নিজে হাতে করত। এইসব কাজ এখন আমায় করতে হবে, ভাবতেই আমার প্রেসার উঠে যাচ্ছে।
অরূপ ভাই, তুই যেখানেই থাকিস না কেন ভাই, তুই ভালো থাকিস, আমি দোয়া করি। কান্নার অভিনয় করে কথাগুলো বলল। অরূপ ল্যাপটপে কাজ করছে আর ব্লুটুথে অর্ণবের কথা শুনে মিটমিট করে হাসছে। এক হাতে ল্যাপটপ টিপছে, আরেক হাতে কফির মগ নিয়ে কফিতে চুমুক দিল। আরব শিকদারকে অরূপের একদম সহ্য হয় না, সে সহ্য করতে পারে না এই মানুষটাকে। মানুষটা বেশি সুবিধার নয়। অরূপ বলল, চাচা কিছু বলবেন? আপনি তো আমার অফিসে বেশি একটা আসেন না। আরব বলল, না, কোনো কাজে আসেনি, এমনি এই পথে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। অরূপ নেই, কি করে অফিস সামলাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে কিনা তাই জানতে আসলাম। অর্ণব বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই বর্তমান অবস্থা থেকে শীঘ্রই বের করবেন, আমার বিশ্বাস এটা। আরব বলল, আচ্ছা বাবা, আসি, ভালো থেকো। উসামা ভালো আছে তো? অর্ণব বলল, আল্লাহর রহমতে ভালোই আছে। এখন উঠবেন কেন? কিছু না খেয়ে আজও চলে যাবেন? ব্যাপারটা ভালো দেখায় না। আজ কিছু মুখে না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আরব বলল, এটা কেমন কথা হলো? অর্ণব পিয়নকে ডেকে 2 মগ কফি দিয়ে যেতে বলল। কফি খেতে খেতে টুকটাক ব্যবসায়ের কথা হলো তাদের মাঝে। বেশি দেরি না করে আরব শিকদার কফি শেষ করে চলে গেলেন। অরূপ বলল, এই মানুষটাকে আমি কেন জানি সহ্য করতে পারি না, কারণটা আমার কাছে স্পষ্ট নয়। অর্ণব বলল, সব কথা তো শুনলেই আমার তার উপর সন্দেহ হচ্ছে, তার গতিবিধির দিকে লক্ষ্য রাখিস। অরূপ বলল, বারবার আমার কথা, আমার নাম নেওয়ার কাহিনী কি বুঝলাম না। অরূপ বলল, তোর বুঝতে হবে না, কাজে মনোযোগ দে। এইদিকে বিকেল বেলা উষা গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছে। আসছে স্পেশাল করে সাজুগুজু করেছে, কালো কালার গাউন, মাথায় কালো হিজাব বাঁধা, ঠোঁটে হালকা ডার্ক কালারের লিপস্টিক, চোখে কাজল, হালকা মেকআপ। সোফায় বসে মোবাইলে গেম খেলছে ঈশান। উষাকে এই সাজে দেখে খুব বেশি অবাক হলো। কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলো, ওই সেমরি, কোথায় যাস? উষা বলল, তোকে বলবো কেন? ঈশান বলল, আমাকে বলবি কেন মানে? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। বড় ভাইও মেঝো ভাইও ঈশাদ কেউ বাড়িতে নেই, তাই তুই কোথায় যাবি না যাবি সেটা আমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে তোর। আমি যদি পারমিশন দেই তাহলেই তুই বাড়ি থেকে বের হতে পারবি, নয়তো নয়। উষা বলল, ইস, কোথা থেকে আসছে রে? আমার বাড়ির হর্তাকর্তা হয়ে গেছিস, তোকে বলবো কেন? আমি বড় ভাইয়ের থেকে অনুমতি নিয়েছি, তুই কে যে তোকে বলতে হবে? যা ভাগ এখান থেকে। ঈশান বলল, তুই কিন্তু আমায় অপমান করছিস, ভালো হবে না কিন্তু। বেশি করবি তো তোর বাইরে যাওয়া বন্ধ করে দিব। উষা বলল, আই ডোন্ট কেয়ার, একটা কাজও তো করতে পারিস না, সারাদিন শুধু হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস, মারামারি ছাড়া আর কোনো কাজ পারিস না। তোর কাছে মেয়ে বিয়ে দিবে কে রে? ইউজলেস একটা, সারাক্ষণ বাড়িতে বসে থাকে। ভাইওদের ঘাড়ে বসে বসে খেতে লজ্জা লাগে না তোর? ভাইওরা যে তোকে বসিয়ে বসিয়ে রেখেছে, কেন রেখেছে কে জানে। শোন, কালকে থেকে রেল স্টেশনে চলে যাবি, সেখানে গিয়ে কুলিগিরি করিস, তাও তো তোর হাতের খরচটা উঠে যাবে। তাহলে আর ভাইওদের কাছ থেকে তোর টাকা নিতে হবে না। এবার নিজের পায়ে দাঁড়া, বিয়েটা তো করতে হবে। বিয়ে করে কি ভাইওদের টাকায় খাওয়াবি নাকি? ঈশান রেগে ওর দিকে তাকালো। উষা বলল, ওইভাবে তাকাচ্ছিস কেন? যা সত্যি তাই বলেছি। ঈশান বলল, তোর মুখে কথার খই ফুটেছে, তোকে এর মধ্যে বাসা থেকে বিদায় করতে হবে, নয়তো তুই আরো বেড়ে যাবি। শ্বশুর বাড়ি গেলে তোকে দিয়ে সব কাজ করাতে বলবো, তখন বুঝবি মজা কি। আমার সাথে লাগতে আসিস না, তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। উষা বলল, তুই বললেও আমার বিয়ে হবে, না বললেও আমার বিয়ে হবে। আমি কি সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো নাকি? আমাদের বাড়িতে পিলার কম পড়েনি যে সেইখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। সামনে এসে উষার কান টেনে ধরল ঈশান। ঈশান বলল, বড্ড বেশি বেড়ে গেছিস, অনেক বড় বড় কথা শিখে গেছিস, মুখে মুখে তর্ক করিস, ইচ্ছে করছে গালে দুটো বসিয়ে দিতে। উষা বলল, আউচ লাগছে ভাইউ, লাগছে তো, কানটা ছাড় বলছি, ব্যথা পাচ্ছি তো। আমি কিন্তু এখন কামড় দেব, তুই জানিস আমার দাঁতে কত ধার। ঈশান বলল, তোর দাঁত আমি ভেঙে দিব? আমাকে কথা শোনাচ্ছিলি এতক্ষণ, এখন কোথায় গেল তোর বড় বড় ডায়লগ? কোথায় যাচ্ছিস বল? উষা বলল, ভাইও ছাড়, মিস্টার জিব্রা চলে আসবে, আজকে জিব্রার সাথে লং ড্রাইভে যাব আমি। ঈশান বলল, এর জন্য এত সাজগোজ? ভালো করে বললেই তো হতো, এত কথার কি দরকার ছিল? এত কথার তো কোনো দরকার ছিল না। এতগুলো কথা শোনানোর শাস্তি স্বরূপ তোর কানমলা দিলাম। ঈশান যদিও আস্তে করে বোনের কান ধরেছিল, তারপরেও আলতো করে 2টা মোচড় দিয়ে কান ছেড়ে দিল। উষা ছাড়া পেয়ে ঈশানের হাতে একটা জোরে কামড় বসিয়ে সদর দরজার দিকে দৌড় দিল। কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। জিবরান গাড়ির চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ভিতরে ঢুকছিল, তখনই উষার সাথে ধাক্কা খেলো। উষা পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেললো জিবরান। জিবরান বলল, ঘুড়ির মতো এইভাবে দৌড়াচ্ছ কেন? এক্ষুনি পড়ে গেলে তো কোমরটা ভেঙে যেত। উষা বলল, কথা বলার সময় নেই, জলদি চলুন, এখনই আমাদের বের হতে হবে।
ছোট ভাইও আমাকে হাতের কাছে পেলে মোয়া বানাবে। জিবরান বলল, কেন, কি করেছো তোমার ভাইয়ের সাথে? উষা বলল, মিস্টার জেব্রা, এখন বেশি কথা বলার সময় নেই, এখান থেকে আমাদের ভাগতে হবে। গাড়িতে উঠে আপনাকে সব বলবো। জিবরান বলল, আমার কথাটা তো শোনো। উষা জিবরানের কোনো কথা না শুনে তার হাতে ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে গেল। ভাই বোনের ঝগড়া ও খুনসুটি দেখে কিচেনের দরজা থেকে কেউ দেখছিল, মানে নুহা। এতক্ষণ মিটমিট করে হাসলেও এখন আর মুখ চেপে রাখতে পারছে না। নুহার দম ফেটে হাসি আসছে। এত বড় ছেলে মেয়ে, অথচ এখনো একজন কামড় দিয়ে যাচ্ছে, আরেকজন বোনের বড় হয়েও কামড় খেয়েছে, সেটা ভেবে দম ফেটে হাসি আসছে নুহার। কিন্তু এখন আসলে নিশ্চয়ই ঈশান ওর ব্যান্ড বাজিয়ে দিবে। বাড়িতে কেউ নেই, যদি ওর 13টা বাজিয়ে দেয় তাহলে কেউ বাঁচাতেও আসবে না। ঈশান খেয়াল করলো কেউ মুখ টিপে হাসছে। চারদিকে খুঁজে নুহাকে দেখতে পেল। নুহা মুখে হাত চেপে রেখেছে। ঈশান বলল, নুহা এই দিকে এসো। রাগী সুরে ডাক দিল। নুহা বলল, এই রে, আমাকে হাসতে দেখে ফেলেছে, এবার নিশ্চয় আমার উপর ওষার রাগ ঝাড়বে। কি করব এখন? পালেও তো পার পাবো না, কি করব? মনে মনে কথাগুলো ভাবছে। ঈশান বলল, এইদিকে আসতে বলছি না, দাঁড়িয়ে আছো কেন? নুহা বলল, আসছি। ভয়ে ভয়ে ওর দিকে এগিয়ে এলো। নুহা অনেকটা ভয় পেয়ে সামনে এগিয়ে এলো। ঈশান এক হাত দিয়ে তারপর আরেক হাত চেপে রেখেছে, কামড় দেওয়া জায়গায় ধরে রেখেছে। লাল টকটকে হয়ে আছে, আরেকটু ধরে রাখলে কেটে যেত। ফর্সা হাতে রক্ত জমাট বেঁধে আছে। নুহা বলল, জি বলুন। ঈশান বলল, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তো। নুহা বলল, হাতটা কি কেটে গেছে নাকি? ঈশান বলল, না, কাটেনি, তবে লাল হয়ে আছে, ওষুধ লাগাতে হবে। নুহা বলল, কোথায় দেখি? হাত ধরে ঈশানের হাত ধরে তারপর বলল, অনেক লাল হয়ে আছে দেখি। আপনি একটু বসুন, আমি আপনার জন্য ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। নুহা দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। বক্সের ভেতর থেকে ওষুধ বের করে ঈশাতের হাতে লাগিয়ে দিতে লাগলো। ঈশান আজও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, চোখ দুটো সরাতেই পারছে না। নুহা খুব সাবধানে ওষুধ লাগিয়ে দিল। নুহা বলল, হয়ে গেছে, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, এখন ইনফেকশন হওয়ার কোনো ভয় নেই। ঈশানের কানের যেন নুহার কথাগুলো ঢুকলোই না, ও তো মুগ্ধ চোখে শুধু নুহার দিকে তাকিয়ে আছে। নুহা ব্যাপারটা বুঝতে পেরে কিছুটা ইতস্ততায় পড়ে গেল। নুহা বলল, মিস্টার ঈশান, আমি আপনাকে কিছু বলছি। ঈশান বলল, হ্যাঁ। ঘোরের মাঝ থেকে বের হয়ে গেল ওর কথা শুনে। নুহা বলল, আপনার ওষুধ লাগানো শেষ। ঈশান বলল, ও আচ্ছা, এত যত্ন করে আমাকে ওষুধ লাগিয়ে দিলে, তোমাকে তো কিছু একটা গিফট দিতেই হয়, সামনে এগিয়ে এসো। নুহা বলল, মা মানে? আস্তে আস্তে করে আমটা আমটা করে কথাটা বলল। ঈশান বলল, মানেটা হলো। নুহা বলল, আল্লাহ, এই ছেলের মনে কি চলছে কে জানে, খারাপ কোনো ধারণা দিও না, কি করে কে জানে এভাবে এগিয়ে আসছে কেন? মনে মনে কথাগুলো বলল। নুহা সামনে আসতে নুহার গালে টুপ করে একটা কিস করে বসলো। নুহা শখ খেয়ে ওর দিকে হা করে তাকিয়ে রইল। সারা শরীর যেন একটা কারেন্টের শক লাগলো। চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল হয়ে আছে। ঈশান বলল, এটা তোমার উপহার। নুহা শুধু হা করে ওর দিকে তাকিয়েই আছে। ঈশান বলল, মুখটা বন্ধ করো, নয়তো কিন্তু মাছি তার ঘর ভেবে ভিতরে ঢুকে পড়বে। কথাটা বলে ঈশান নুহার সামনে দিয়ে শীষ বাজাতে বাজাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। পিছন দিকে আবারও তাকিয়ে দেখলো নুহা এখনো বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই সুযোগে ঈশান নুহাকে একটা চোখ মেরে আবারও শীষ বাজাতে বাজাতে উপরে উঠে গেল। নুহার মুখটা এখনো হা করেই আছে। ঈশানের মন বোঝা বড় দায়, কখন যে রেগে থাকে আর কখন যে ভালো থাকে আল্লাহ ভালো জানে। ঈশানকে নুহা কিছুতেই বুঝতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের 18 নম্বর আর 19 নম্বর পর্বটা এইখানেই এড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা যারা দেখেছো, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। দেখো, তোমাদের জন্য প্রতিদিন এত বড় বড় করে পর্ব রেকর্ড করি। তো আজকের পর্বের মধ্যে আমি 1000 লাইক আর 200 কমেন্ট তো আশা করতেই পারি। তো তাড়াতাড়ি টার্গেট কমপ্লিট করে দাও আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। আর যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।